আজকে আমরা শিখব ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি মানে সেটা আগে বুঝতে হবে, মানে যেটাকে আমরা বাংলায় বলি ধারক ও ধারকত্ব, সেটা আমাদের আজকে শিখতে হবে। এর বেসিক্যালি ক্যাপাসিটর জিনিসটা কি সেটা নিয়ে আগে আলোচনা করে নিই। যেমন ধরে নিই যে আমার একটা গাড়ি কিনতে হবে, একটা 4 হুইলার কেনার ইচ্ছা রয়েছে। এবার কিন্তু 4 হুইলারের দাম প্রচুর বেশি। এবার আমি করবোটা কি? এবার আমার যে ইনকাম, আমি একেবারে ডাইরেক্ট 4 হুইলার ডাইরেক্ট কিনতে পারবো না। তার জন্য করলাম কি, যে আমি একটা কিছু অ্যামাউন্ট সেটা আমি ব্যাংকে জমা দিতে আরম্ভ করলাম, মানে সেভিংস করতে আরম্ভ করলাম। এবং সেভিংস করার পর কি হলো, যে একটা টাইম পরে গিয়ে দেখলাম যে আমি যে গাড়িটা কিনতে চাই তার সমান পরিমাণ টাকা আমার চলে আসলো, এবং তখন আমি কিনে নিলাম গাড়িটা। এই হচ্ছে করি। তেমনি কি হয়, আমাদের যত ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আছে, মানে যে সমস্ত যদি টিভি দেখি, ফ্রিজ, এসি, পাখা, যে কোনো কিছু, ফ্যান, যা ইচ্ছা দেখি না কেন, সেগুলো কি হয় যখন চলতে স্টার্ট করে, মানে আমরা যখন স্টার্ট করি, মানে আমরা যখন সুইচ দিচ্ছি, অন করছি, তখন ওটা চলতে প্রচুর পরিমাণ কারেন্টের দরকার হয়, যে কারেন্টটা আমাদের সোর্সে থাকে না। মানে আমাদের যে বাড়ির যে লাইনগুলো থাকে, সেই লাইনে এত পরিমাণ কারেন্ট থাকে না যে আমরা এই সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সগুলো চালাতে পারি স্টার্ট করার জন্য। কিন্তু তারপরে কিন্তু খুবই কম কারেন্ট লাগে, মানে কোনো যন্ত্রকে স্টার্ট করতে গেলে হিউজ পরিমাণ আমাদের এনার্জির দরকার পড়ে, কিন্তু তারপর রানিং অবস্থায় তার প্রতি এনার্জি খুবই কম লাগে আমাদের। এবার কি করা হয় সেটা আগে ভালো করে বুঝতে হবে। ক্যাপাসিটার কি হয়, ক্যাপাসিটার প্রতি কটা যন্ত্রেই লাগানো থাকে। এবার ওই জিনিসটা কী করছে, যখন আমাদের কারেন্টের সঙ্গে কানেক্ট রয়েছে তখন ও নিজে চার্জ হতে আরম্ভ করছে। চার্জ হতে 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 ওর কাছে একটা চার্জ সঞ্চয় হয়ে রয়েছে, মানে একটা ভালো পরিমাণ চার্জ একটা সঞ্চয় হয়ে রয়েছে। এবার যখন আমি ওই যন্ত্রটাকে আমি চালাচ্ছি, বা কখনো চালাচ্ছি, বা প্রথমবার চালানোর পরে পরের বার যখন চালাচ্ছি, তখন কি হচ্ছে যে ওই ক্যাপাসিটারটা একটা হিউজ পরিমাণ চার্জ ওই মেশিনটাকে সাপ্লাই দিচ্ছে, তার জন্য জিনিসটা স্টার্ট হচ্ছে। তারপর আবারও নিজের থেকে চার্জ হতে আরম্ভ করি, মানে কি হয়, প্রথমে সমস্ত চার্জও দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে ও জিরো হয়ে যাচ্ছে, বা জিরো না হলেও খুবই কম পরিমাণ চার্জ নিজের কাছে রেখেছে। তারপর আবার সোর্স থেকে সে নিজে আস্তে 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 চার্জ নিয়ে নেবে। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এবার এখানে কি বলা হয়, এখানে বলা হয় যে এই যে চার্জ কার সঙ্গে প্রপোর্শনাল, পোটেনশিয়ালের সঙ্গে প্রপোর্শনাল। চার্জ যত বাড়াবো পোটেনশিয়াল তত বাড়বে আমাদের, ঠিক আছে? তা চার্জ বাড়ালে পোটেনশিয়াল বাড়বে। এবার এইখান থেকে একটা আসে হলো কিউ ইকুয়াল টু সিভি। এই সিটাই হচ্ছে হলো ক্যাপাসিটার। কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে পোটেনশিয়াল, আর সি হচ্ছে ক্যাপাসিটার। এটা ডাইরেক্ট আমাদের ধরে নেওয়া হয়েছে, যে আমাদের ধরে নেওয়া হয় হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে বলা হয় যে এই হচ্ছে ক্যাপাসিটারের ডেফিনেশন। যদি কেউ করতে চায় যে ক্যাপাসিটারের ডেফিনেশন কী হবে, তাহলে এখানে এটাকে লিখবো 1 কুলম চার্জ আর 1 ভোল্ট, ঠিক আছে? 1 কুলম চার্জকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে আনতে যেটা দরকার সেটাই হচ্ছে ক্যাপাসিটার। মানে হচ্ছে তাহলে এর একক কিসে বেরাবে, এর বেরাবে হচ্ছে ফ্যারাডে। এফ হচ্ছে ফ্যারাড, 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট। এই হচ্ছে ফ্যারাডে। এখানে যদি 10 কুলম হয়, 10 ফ্যারাড হয়, তাহলে এটা কত হবে, 10 কুলম বাই 1 ভোল্ট, বা এরকম একটা রেশিও থাকবে, যে 100/10ও হতে পারতো, কিন্তু রেশিওটা এরকম থাকবে। মানেটা কি, যে আমার 10 ফ্যারাড জিনিসটার মানে হচ্ছে কোনো একটা পরিবাহীকে যদি আমি 10 কুলম চার্জ দিই, তাহলে পরিবাহীটার পোটেনশিয়াল কতটা চেঞ্জ হবে, 1 ভোল্ট বৃদ্ধি পাবে। আর 1 ফ্যারাড মানে হচ্ছে 1 কুলম চার্জ দিলে 1 ভোল্ট বৃদ্ধি পাবে। এই হচ্ছে জিনিস আমাদের, বেসিক হচ্ছে এটা। এবার এই ক্যাপাসিটারটাকে আমাদের ম্যাথ করার জন্য আমরা কিছু একটা ফর্মুলাকে চেঞ্জ করবো। কীরকম চেঞ্জ করবো, আমাদের কাছে রয়েছে কি, সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি লিখলাম। আর আমরা জানি যে কোনো একটা স্ফেরিক্যাল যদি কন্ডাক্টর থাকে, তার জন্য আমরা কি লিখি, 1/4 এপসাইলন নট কিউ বাই আর। আর হচ্ছে রেডিয়াস, আর কিউ হচ্ছে সেই চার্জ যদি থাকে। তাহলে যদি এখান থেকে বসিয়ে দিই, ভি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে সি ইকুয়াল টু কী হবে, এটা সি ইকুয়াল টু পড়ে থাকবে 4 এপসাইলন নট ইন্টু আর। বা কেউ এরকমও লিখতে পারে 4 কে এপসাইলন নট ইন্টু আর, কারণ এটা আমি বায়ু মাধ্যমে ধরেছিলাম, এটা যে কোনো মাধ্যমের জন্য হতে পারে। এই হচ্ছে আমাদের সি, 4 কে এপসাইলন নট আর। এবার এখান থেকে বলছে কি, যে এই সি মানে ক্যাপাসিটার কিসের উপর ডিপেন্ড করে সেটা আগে বুঝতে হবে, যে কার উপর বা কোন কোন অবজেক্টের উপর ডিপেন্ড করছে ক্যাপাসিটার। কেন কারো 4 তো কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, কে হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, কোন মিডিয়ামে রাখা হয়েছে। মানে একে যদি আমি বায়ু মাধ্যমে রাখি তাহলে একটা ভ্যালু দেবে, আর যদি কোনো লিকুইডের মধ্যে রাখি, বা যদি আমাদের বায়ুটাও যদি বলি যে এয়ারটাকে যদি কোনো স্পেসিফিক, দেখা গেলো নাইট্রোজেন এয়ারে রাখলাম, বা এরকম কোনো যদি স্পেসিফিক করে দিই, তার জন্য আলাদা হবে। আর হচ্ছে রেডিয়াস, তার মানে কি, রেডিয়াসটা যত বাড়বে মানে হচ্ছে এরিয়া বাড়বে। তো যদি এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে ক্যাপাসিটারও চেঞ্জ হবে।
ইনক্রিজ করলে এটা ইনক্রিজ করবে, সেইভাবে রয়েছে, প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখান থেকে আসছে কিউ ইকুয়াল টু সি বাই ভি, সরি সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ যত চেঞ্জ হবে তত সি এর চেঞ্জ হবে। এবার ব্যাপারটা হলো কিউ কী করে চেঞ্জ হবে? কিউ তো নর্মালি চেঞ্জ হতে যাবে না যদি আমি বাইরে থেকে কিউ না দিই, কিন্তু কিউ তখন চেঞ্জ হবে যখন কোনো একটা কন্ডাক্টরকে আরেকটা পাশে কোনো আহিত রয়েছে এরকম একটা কোনো অবজেক্টের পাশে রাখবো, তখন কি করবে, তারা আধান বিনিময় করবে, মানে ট্রান্সফার করার চেষ্টা করবে। অনাহিত রাখলে তাকে আধান দেওয়ার চেষ্টা করবে, মানে এটা আধান ডিক্রিজ করতে পারে, বা কখনো বেশি চার্জ আলা কোনো অবজেক্ট যদি পাশে থাকে তাহলে ইনক্রিজ করবে। তাহলে কিউ যদি চেঞ্জ হয় তাহলে আমি সিটাও চেঞ্জ দেখবো। তাহলে কি কি দেখলাম? কিউ চেঞ্জ হলে মানে কোনো যদি আহিত পরিবাহী বা অনাহিত পরিবাহী পাশে থাকে তার জন্য হবে। আর মানে হচ্ছে ক্ষেত্রফল, রেডিয়াস, সেখান থেকে ক্ষেত্রফলে বলতে পারি ক্ষেত্রফল চেঞ্জ হলে হবে। আর যদি মিডিয়াম চেঞ্জ করি তাহলে ক্যাপাসিটর চেঞ্জ হবে। এবার একটা জিনিস আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত দেয়, মানে আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা কার জন্য লিখলাম? বেসিক্যালি বলতে পারি এটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য লিখলাম। কারণ কি, পোটেনশিয়ালটা কার নিয়েছি? একটা স্ফেয়ারের নিয়েছি, তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এবার স্ফেরিক্যাল ক্যাপাসিটির কী কী প্রবলেম আছে সেটা একটু দেখা যায়, ঠিক আছে? স্ফেরিক্যাল ক্যাপাসিটার একটু প্রবলেমগুলো দেখে নিই, তারপরে আমরা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। যেমন এখানে রয়েছে সি ইকুয়াল টু 4πε0 কে, বা কে এটাকে আমি 1 ধরে নিচ্ছি, লেট কে ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে সি ইকুয়াল টু কত? 4πε0 ইন্টু আর। এর ভালো করে দেখা যাক যে আমি প্রথমে যখন বলেছিলাম 1 ফ্যারাড, তো 1 ফ্যারাড আমার চাই, মানে কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আমার চাই 1 ফ্যারাড। তাহলে যদি এটা 1 হয় তাহলে সেই যে স্পেয়ারটা দরকার তার রেডিয়াস কত হতে হবে সেটা দেখা যাক। 1/4πε এর ভ্যালু কত? 9 × 10⁹ মিটার, যেটা হিউজ, মানে হিউজ মানে অনেক বড়, যেটা পৃথিবীর চেয়েও বড়। পৃথিবীর যদি আমি আর নিই, পৃথিবীর আর কত? 6400 কিলোমিটার, মানে হচ্ছে 6.4, এখানে 3টে 10⁶ মিটার। তাহলে 6.4 × 10⁶ মিটার কি? এটা আমাদের পৃথিবীর রেডিয়াস। আর যে স্ফেয়ারটা তৈরি করতে বলেছে সেটা কত? 9 × 10⁹ মিটার রেডিয়াস, মানে পৃথিবীর চেয়ে বড় রেডিয়াস যুক্ত একটা আমাকে স্পেয়ার কনসিডার করতে হবে, তারপরে 1 ফ্যারাড পাবো। তো পৃথিবীতে বসে তো এটা সম্ভবই না। প্লাস এটার আবার একটা প্রবলেমও আছে। প্রবলেমগুলো দেখা যাক যে আমি যদি এই জায়গাটা, যে এই যে প্রবলেমটা দেখছি সি ইকুয়াল টু কিউ বাই ভি, তো এক্ষেত্রে পোটেনশিয়াল হিউজ করে বাড়তে হবে। পোটেনশিয়াল যে হারে বাড়বে চার্জের অতটা বাড়বে না। কারণ কি, সি এর ভ্যালু যদি কম হয় তার মানে কি ভি এর ভ্যালু যথেষ্ট বেশি আর কিউর ভ্যালু যথেষ্ট কম। তার মানে সি এর ভ্যালু এতটাই কম যে ভি এর ভ্যালুটা খুবই বেশি আছে আর কিউর ভ্যালু অনেকটাই কম আছে। তার মানে এমন একটা আমি কি বলবো, যে যদি আমি 1 ফ্যারাডও বানাই, বা যদি আমি ধরেও নিই যে এরকম স্ফেরিক্যাল ক্যাপাসিটর দিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে যদি আমরা কোনো কন্ডাক্টর বানিয়েও ফেলি তাহলে সেই কন্ডাক্টরের আশেপাশে পোটেনশিয়াল এতটাই বেশি হবে যে সেটা দিয়ে আমাদের কোনো কাজই করতে পারবো না, ঠিক আছে? পোটেনশিয়ালটা খুবই বেশি থাকবে, কারণ ক্যাপাসিটেন্স তো খুবই কম হবে এবং সেটা আমরা কোনো জায়গায় লাগাতেও পারবো না, কারণ এত কম ক্যাপাসিটেন্স নিয়ে কোনো যন্ত্রে লাগানোর কোনো মানেই হয় না। এবার একটা কোশ্চেন দেয় যে এটা যেমন হলো যে 1 ফ্যারাডের যদি হতে হয় তাহলে সেই স্পেয়ারের রেডিয়াস কত হতে হবে, বা উল্টোভাবে কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর যদি পৃথিবীর সমান যদি ব্যাসার্ধ বিশিষ্ট একটা স্পেয়ার কনসিডার করি তাহলে তার ক্যাপাসিটেন্স কত হতে হবে। উল্টোভাবে করবো এটা আমরা, এখানে যেমন আর এর ভ্যালু বের করেছি এখানে আর এর ভ্যালু বসিয়ে দেবো। যেমন কি সি ইকুয়াল টু 4πε0 ইন্টু আর এর ভ্যালু কত? 6.4 × 10⁶, আর এটা হচ্ছে 1/9 × 10⁹। 1/4πε এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, তাহলে শুধু 4πε এর ভ্যালু কত হবে? 1/9 × 10⁹, 6.4 ইন্টু এত, এটা ক্যালকুলেট করলে 711.11 মাইক্রোফ্যারাড, যেখানে 1 μf ইকুয়াল টু কত? 10⁻⁻6 ফ্যারাড। তো যেটা খুবই কম, মাইক্রোফ্যারাডে চলে গেছে। তো মাইক্রোফ্যারাডে যদি চলেই যায় তো সেখানে পৃথিবীর মতন একটা বড় একটা গোলক কনসিডার করতে হবে, যেটা প্র্যাকটিক্যালি তো সম্ভবই না যে এত বড় গোলক একটা কনসিডার করো। তো তার জন্য কী করি আমরা? স্ফেরিক্যাল ক্যাপাসিটর ইউজ করি না। কারণ হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর সত্যি কথা বলতে এত কম ক্যাপাসিটেন্স দেবে, চার্জ খুবই কম ক্যারি করবে, কারণ আমার তো চার্জ দরকার না, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলোতে বেশি পরিমাণ চার্জ দিতে হবে। যদি চার্জ যদি বেশি পরিমাণ দিতে হয়
মানে চার্জ দিতে গেলে তো আমাকে কী দরকার, চার্জের ভ্যালুটা বেশি দরকার। ক্যাপাসিটেন্স কম মানে চার্জেরও ভ্যালু কম, পোটেনশিয়াল অনেক বেশি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স আমার এর মধ্যে যদি এই টাইপের ক্যাপাসিটার লাগাই তাহলে কাজের কি, কোনো কাজ করবে না। তার জন্য কি করি, আমরা অন্য টাইপের ক্যাপাসিটার ইউজ করি। যেমন আমরা যদি ফ্যানের দিকে দেখি, সবার বাড়িতেই আছে, সবাই দেখে থাকবে, এরম টাইপের দেখতে, সিলিন্ডারের মতন দেখতে থাকে, এরকম প্লেট থাকে, এরম টাইপের দেখতে হয়, ঠিক আছে, সিলিন্ডারের মতন দেখতে হয়। যেটা ফ্যানে সবচেয়ে ভালো হচ্ছে, ফ্যানে দেখা যায়, কারণ নর্মাল ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স খুললে বাড়ির থেকে লোক দেবে এখানে। তার জন্য আমাদের ফ্যানের দিকে তাকাতে হবে। ফ্যানের যে উপরেটা রয়েছে ওর একটা বড় একটা এরকম রয়েছে, একটা এরকম একটা গোল সিলিন্ডারের মতন রয়েছে, যেটাকে আমরা কন্ডেন্সার বলি। কন্ডেন্সার বলি ফ্যানের ক্ষেত্রে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটারই, ঠিক আছে, ওটা ফ্যান চালানোর জন্য করে। আর ফোনে হোক, কম্পিউটারে হোক, বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক, এটা খুব ছোটো থাকে, খুব ছোট্ট, খুবই ছোটো আকারে থাকে, হচ্ছে সেই সব সার্কিট বোর্ডের সঙ্গে লাগানো থাকে। কিন্তু ক্যাপাসিটার ছাড়া চলবেই না, এই হচ্ছে কথা, ক্যাপাসিটার থাকতেই হবে। এবার আমাদের যখন স্পেরিক্যাল পড়ছি, স্পেরিক্যালের জন্যই আমরা একটা ইকুয়েশন বের করে নিই, সেটা হচ্ছে এনার্জির ইকুয়েশন বের করি। এনার্জি, এটা মুছে দিই। যেমন আমরা এনার্জিতে কী করি, আমাদের যদি মেকানিক্যাল এনার্জি হয়, কাইনেটিক এনার্জি কী করি, হাফ এম ভি স্কোয়ার। তো সেরকমই কিছু একটা করব আমরা এখানে। এখানে ধরলাম যে এখানে কিউ পরিমাণ চার্জ আছে আমার কাছে, ঠিক আছে, ক্যাপিটালি ধরে নিই, দেখতে সুবিধা হবে। কিউ পরিমাণ আমার কাছে চার্জ আছে, সে পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো ব্যাপার না। উল্টোটা করি, কারণ চার্জকে আমি দেবো পোটেনশিয়াল ধরে নিই। পোটেনশিয়াল আছে আমার কাছে ভি, এখানে একটা ভি পোটেনশিয়ালের একটা স্ফিয়ার আমার কাছে রয়েছে। তো আমি কি করলাম, বাইরে থেকে একে ডিকিউ চার্জ আমি দিচ্ছি, ডিকিউ চার্জকে আমি সাপ্লাই করছি, খুবই স্মল অ্যামাউন্ট অফ চার্জ একে সাপ্লাই করছি। এবার কি হবে, পোটেনশিয়াল যত থাকবে, আরেকটা চার্জকে আনতে আমাকে তো ওয়ার্ক ডান করতে হবে না। তো যদি ওয়ার্ক ডানই করতে হয়, তাহলে সেই ওয়ার্ক ডানটা কত হবে দেখা যাক। সেই ডিকিউ চার্জের জন্য ধরলাম ডিডাব্লিউ ওয়ার্ক ডান করতে হবে, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু কত হবে, অ্যাকচুয়ালি আমরা কি লিখি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি লিখি, মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তো সেখানে যদি করি, এটা হচ্ছে আমাদের, তাহলে ভি ইন্টু ডি কিউ হচ্ছে। এবার আমরা কি দেখেছি, কিউ ইকুয়াল টু সি বাই ভি করেছি, এখানে স্মল কিউ নিয়ে নি, কারণ এখানে স্মল কিউ নিয়েছি, তো স্মল কিউ ইকুয়াল টু সি ভি। তাহলে ভি ইকুয়াল টু কত, কিউ বাই সি বসালাম, কিউ বাই সি ডি কিউ ডি ডাব্লিউ। তাহলে এর ইন্টিগ্রেশন হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, 1/c বাইরে যাবে, ইন্টিগ্রেশন অফ কিউ ডি কিউ। যখন কোনো চার্জ আনিনি তখন কোনো কার্যও করতে হবে না, মানে আমি যদি চার্জ নাই আনি তাহলে আমি কেন কাজ করতে যাবো। আর যদি আমি কিউ পরিমাণ চার্জ জানি, সেটা স্মল কিউ হতে পারে, ক্যাপিটাল কিউ হতে পারে, কিউ পরিমাণ যদি চার্জ জানি তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, ডাব্লিউ ধরে নিলাম। তার জন্য কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু, এটাকে লেখা যায় সি কিউ স্কোয়ার বাই 2, মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। কেউ চাইলে এটাকে ক্যাপিটাল কিউ লিখতে পারে, কোনো ব্যাপার না, একই জিনিস, চার্জ বোঝালেই হবে। বা এটাকে এরমভাবে লিখতে পারে, আমরা কি জানি কিউ ইকুয়াল টু সিভি, এখানে রিপ্লেস করে দিচ্ছি, সিভি বসিয়ে দিচ্ছি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, মানে হাফ সি ভি স্কোয়ার। কারো যদি এটাও না পছন্দ হয়, মানে আমার এখানে কিসের সঙ্গে, কিউর সঙ্গে সি এর রিলেশন, সি এর সঙ্গে ভি এর রিলেশন, এবার ভি এর সঙ্গে কিউ রিলেশন যদি কেউ চায় তাহলে সেটাকে বসাচ্ছি, তাহলে কি আমাকে ভি এর সঙ্গে কিউ রিলেশন চাই, সি কে রিপ্লেস করতে হবে, সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি, রিপ্লেস করে দিলাম, এখানে পরে থাকবে হাফ কিউ ভি, ঠিক আছে, হাফ কিউ ভি পড়ে থাকলো। যে কোনো একটা ফর্ম ইউজ করলেই হয়ে যাবে, যেভাবে ম্যাথ দেবে সেইভাবে। দেখা গেলো বলে দিল আমাকে চার্জ বলে দিয়েছে, ক্যাপাসিটার বলে দিয়েছে, আর চেয়েছে ডাব্লিউতে, তো বের করতে বললে তাহলে আমরা এটা করবো, সি আর ভি বলে দিলে এটা, কিউ ভি বলে দিলে এটা, তো আমরা এইভাবে করে নেবো ওখানে। আরেকটা জিনিস যেটা আগে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যেখানে লিখলাম না সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, এই ইকুয়েশনটা হচ্ছে এসআইতে। আর যদি সিজিএসে হয়, সিজিএসে কী হয়, সিজিএসটা একটু দেখে নিই। আমরা ইকুয়াল টু কী বলছি, যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তো
সিজিএস এ ভি এর ভ্যালু কত হয়? ভি এর ভ্যালু হয় হচ্ছে কিউ বাই আর। যদি আমরা ধরে নিই যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে কাজ করছি, না হলে একটা কে থাকতো, তো এখানে যদি রিপ্লেস করি তাহলে এটা হয়ে যাবে সি ইকুয়াল টু আর। ঠিক আছে, কারণ এটা বলার একটাই কারণ কিছু কিছু সময় আমাদের ম্যাথ দেয় যে একটা স্পেয়ার রয়েছে, তার রেডিয়াস বলে দিল 10 সেন্টিমিটার, যদি বলে আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে কি হবে? তাহলে সি ইকুয়াল টু হবে 10 ইএসইউ, বা কেউ বলতে পারে 10 স্ট্যাট ফ্যারাড। মানে আমরা তখন ডাইরেক্ট করবো, এই 4 9 1/9 10 টু দি পাওয়ার 9 কোনো দরকার নেই। ঠিক আছে, মানে সিজিএস ইউনিটে করলে অনেকটা ইজি হয়ে যায়, সেন্টিমিটার টু ডাইরেক্ট ইএসইউ, মানে চার্জটা পেয়ে যায়, কারণ এটার সঙ্গে এটা ডাইরেক্ট রিলেশন, মাঝখানে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি নেই। কিন্তু সিজিএস ইউনিট এটা রেসাই করলে এটা, ঠিক আছে, এটা তখন বলা হয়নি। যাই হোক, আমাদের এনার্জি, এটা এনার্জির ফর্মুলা, এটা এনার্জি কার এনার্জি? এনার্জি অফ এ স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য বের করলাম। এবার যার যার ইন্টিগ্রেশনে প্রবলেম আছে, মানে ইন্টিগ্রেশন করতে অসুবিধা আছে, সে এটা অন্য পদ্ধতিতেও করতে পারে, মানে সবসময় যে ইন্টিগ্রেশন দিয়ে এইটা করতে হবে সেরকম না। এটা যেমন ইন্টিগ্রেশন পদ্ধতিতে আমরা বের করলাম হাফ সিভি স্কোয়ার ভ্যালুটা, আমরা ইন্টিগ্রেশন ছাড়াও একবার বের করে দেখি। ছবিটা একই রয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কি করছি ভালো করে বুঝতে হবে। যে একটা এরকম আমাদের কাছে একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীতে আমরা আধান দিতে আরম্ভ করেছি, আধান দিচ্ছি, ভালো কথা। আধান যদি আমরা দিতে আরম্ভ করি, এবং আধানটা আমার কাছে টোটাল রয়েছে বললাম ক্যাপিটাল কিউ পরিমাণ আধান রয়েছে, কিন্তু আমি আধানটা খুবই অল্প পরিমাণে দিতে আরম্ভ করছি, খুবই অল্প অল্প করে। প্রথমে পরিবাহীটায় কোনো আধান ছিল না, আমি এক্সটার্নালি আধান দিচ্ছি পরিবাহীটাকে, মানে এখানে যেমন দেখা যাচ্ছে এক্সটার্নালি আধান দিচ্ছি, এবং আধানটা খুবই স্মল অ্যামাউন্টে দেওয়া হচ্ছে। তা প্রথমে কি দেবে? প্রাথমিক বিভব কত? পরিবাহীটা শূন্য, কারণ কি প্রাথমিক আধান কত? আধান ছিল শূন্য, কারণ আমি কোনো যখন আধান দিইনি তো কোনো বিভবও থাকতে পারে না, কারণ বিভবের যে রিলেশনটা আছে সেখানে কি দেখি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। তা কিউ যদি 0 হয়ে যায় তাহলে ভিও 0 হয়ে যায়, যেহেতু প্রথমে আমি কোনো আধান দিইনি তার জন্য বিভবও শূন্য ছিল। এবার কি করলাম? আমি খুব স্মল অ্যামাউন্ট অফ আধান দিতে আরম্ভ করলাম, খুবই অল্প অল্প করে। তাহলে কি হবে? স্মল অ্যামাউন্ট অফ আধান যদি দিতে আরম্ভ করি, বিভবও সামান্য করে বৃদ্ধি পাবে, মানে ডিকিউ আধানের জন্য দেখা গেলো ডিডাব্লিউ বিভব বৃদ্ধি পেল, আবার একটা ডিকিউ দিলাম, আবার একটা ডিডাব্লিউ বৃদ্ধি পেলো। এই করতে করতে আমি যদি কিউ পরিমাণ আধান পুরোটাই সাপ্লাই দিয়ে দিই, তাহলে গিয়ে অন্তিম বিভব কত হচ্ছে? অন্তিম বিভব হচ্ছে ভি, আর অন্তিম আধান কত হচ্ছে? কিউ। এই অন্তিম যে বিভবটা হয়েছে এটা কিন্তু ডাইরেক্ট হয়ে যায়নি, এটা হচ্ছে স্লো প্রসেসে করা হয়েছে, খুবই অল্প পরিমাণে আমি যখন আধানগুলো সাপ্লাই দিচ্ছি তারপরে এটা হচ্ছে। এবার কি বলছে? কার্য ইকুয়াল টু কি? কার্য ইকুয়াল টু হচ্ছে আধান ইন্টু গড় বিভব। আধান ইন্টু গড় বিভব। আধান কত? কিউ আধান দিয়েছি, গড় বিভব কত? 0 প্লাস ভি বাই 2, তার মানে হাফ কিউ ভি। এটাকে কেউ চেঞ্জ করে হাফ সিভি স্কোয়ারে লিখতে পারে, অথবা হাফ কিউ স্কোয়ার বাই সি করতে পারে, যে ফর্মুলা পর্যন্ত। এটা হচ্ছে নর্মাল অ্যাপ্রোচ। এখানে লিখতে হয় কয়েকটা কথা, যে আধানটাকে খুবই অল্প পরিমাণে পরিবাহীতে দেওয়া হয়েছে, অল্প করে করে দিচ্ছি এবং কন্টিনিউয়াস প্রসেসে দিচ্ছি, মানে আমি ডিকিউ করে আধান দিয়ে যাচ্ছি এবং ডিডাব্লিউ করে বিভব বাড়তে আরম্ভ করছি। এবং লাস্টে আমি যখন পুরো আধানটাই, মানে আমার যে হাতে কিউ আধান ছিল পুরো কিউটাই যখন সাপ্লাই দিয়ে দিয়েছে, তখন গিয়ে ওই যে স্পেয়ারটা ছিল তার বিভব হয়ে গেছে ভি। তাহলে আধানটাও তো কিউ, এখন পুরো আধানটাই ওর কাছে রয়েছে, তাহলে গড় বিভব কত হচ্ছে? 0, প্রাথমিক ছিল 0, অন্তিম হচ্ছে ভি বাই 2 করে হচ্ছে ভি বাই 2 গিয়ে দাঁড়াচ্ছে, আর আধান ছিল হচ্ছে কিউ। ঠিক আছে, এটা মুছে দিই। এবার আমরা করবো হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর এর ডিফারেন্ট পোটেনশিয়াল। মানে কি, আমার কাছে দুটো কন্ডাক্টর রয়েছে, ধরে নিলাম এই একটা কন্ডাক্টর হচ্ছে এ কন্ডাক্টর, আর এখানে একটা রয়েছে বি কন্ডাক্টর। দুটো কন্ডাক্টর রয়েছে। এবার কি বলেছে? অ্যাট ডিফারেন্ট পোটেনশিয়াল, মানে দুটোর পোটেনশিয়ালই আলাদা, দুটোর বিভবই আলাদা আলাদা হবে। তো এই কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটারকে লিখছি আমি C1,
আর পোটেনশিয়ালকে লিখছি V1, আর এটার জন্য লিখছি কি C2, আর পোটেনশিয়াল হচ্ছে V2, কারণ দুটো আলাদা আলাদা কন্ডাক্টর, একটা C1 একটা C2, একটা দুটো পোটেনশিয়াল হবে V1 V2 ধরে নিলাম। তাহলে ফার্স্টেরটা চার্জ কত হবে, Q1 কত হবে C1 V1, আর এটার চার্জ কত হবে Q2 C2 V2। তাহলে বোঝা গেল প্রথমে রয়েছে চার্জ রয়েছে C1 V1, আর দ্বিতীয়টা চার্জ রয়েছে C2 V2। এবার কি করব, ডিস্ট্রিবিউশন অফ চার্জ, মানে এবার চার্জটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কীভাবে করব, এদের মধ্যে দুটোকে কানেক্ট করে দেবো, একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। যখনই কানেক্ট করব কি হবে, চার্জ যেতে আরম্ভ করবে। এবার যেতে একদিকে যে যেটা বেশি হবে বেশি থেকে কমের দিকে যেতে আরম্ভ করবে, ডিপেন্ড এবং ডিপেন্ড করবে C1 C2-র মধ্যে কে বড়, সেই হিসাবে ডিপেন্ড করতে আরম্ভ করবে। তো সবার প্রথমে এইটুকু তো আমরা বলতেই পারি যে টোটাল চার্জ Q ইকুয়াল টু কত হবে, Q1 প্লাস Q2 হবে। টোটাল চার্জ কী হবে, দুটো যোগফলই হবে, কারণ এর বাইরে তো চার্জ যায়নি, মানে পরিবেশের সঙ্গে কোনোভাবে সম্পর্ক নেই, মানে বাইরে চার্জ যাওয়ার কোনো চান্সই নেই। টোটাল ক্যাপাসিটেন্স C ইকুয়াল টু কত, C1 প্লাস C2, এই হচ্ছে দুটো টোটাল ক্যাপাসিটেন্স কত, দুটো যোগ হয়ে গেল, চার্জ হচ্ছে Q1 প্লাস Q2। তা যদি তাই হয় Q1 প্লাস Q2 যদি লিখি, তাহলে বিভব কী হবে, এখন নতুন একটা বিভব তৈরি করবে, কারণ V1 V2 তো আর থাকবে না। বিভব কী হবে, সমবিভব তৈরি করবে, মানে হচ্ছে দুটোর মধ্যে একটা মিনিমাম বিভব আনার চেষ্টা করবে, যেটা দুটোর মধ্যেই সমভাবে থাকবে। নিউ পোটেনশিয়াল V ইকুয়াল টু কত হবে, V ইকুয়াল টু হবে, কারণ আমরা কি জানি যে Q ইকুয়াল টু তো CV, Q ইকুয়াল টু CV, তাহলে V ইকুয়াল টু কত, Q বাই C হবে। নতুন কত, নতুন চার্জ হচ্ছে Q, নতুন ক্যাপাসিটেন্স হচ্ছে C, তাহলে V ইকুয়াল টু কত হচ্ছে Q বাই C। কিউর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, Q1 প্লাস Q2 আর C1 প্লাস C2। এবার মজার বিষয়, Q1-এরও একটা নিজস্ব ভ্যালু আছে, সেটা কত, এই কোয়েশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর থেকে অনেক ম্যাথ আসে। এটাকে বলা হচ্ছে কমন পোটেনশিয়াল, মানে হচ্ছে সাধারণ বিভব। সাধারণ বিভব কত, V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা হচ্ছে আমাদের সাধারণ বিভব। এবার যদি কোশ্চেন দেয় যে এই দুটো কানেক্ট করার পর এদের এখন আধান কত আছে, মানে নতুন আধান QA, এটার মধ্যে কতটা আধান আছে, কারণ আগেই বলেছি দুটোর ক্যাপাসিটেন্স আলাদা আলাদা, তার নতুন আধান কত হবে সেটা দেখতে হবে। Q ইকুয়াল টু কত, CV লিখি আমরা, তো ওর তো ক্যাপাসিটেন্স C1-ই থাকবে, কিন্তু এখন কী হবে, পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, আগে V1 ছিল এখন V হয়ে গেছে। V এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। C1 V1 প্লাস C2 V2 মানে কি, তোমার ক্যাপিটাল Q, মানে যেটা Q1 প্লাস Q2 হিসাবে লিখেছিলাম, মানে এটাকে লিখতে পারি Q, মানে টোটাল আধানের এই পার্সেন্টেজটা এখন নতুনটায় পাবে, মানে তাদেরকে সংযোগ করার পর। আর QB কত হবে, QB হবে হচ্ছে সিমিলারলি যদি একই প্রসেস অ্যাপ্লাই করি তাহলে পাবো এটা, একই প্রসেস অ্যাপ্লাই করলে আবার করবো C2 ইন্টু V, V এর জায়গায় ভ্যালু বসাবো, এটা আসবে। তাহলে বোঝা গেল যে আমাদের আধানগুলো যখন সংযোগ হলো, মানে দুটোকে কানেক্ট করা হলো, তারপরে আধানের ভ্যালুটা কত হলো সেটা দেখা গেল, সাধারণ বিভব কত হলো সেটা দেখা গেল, এখান থেকে অঙ্ক দেয় সাধারণ বিভব থেকে। এবার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা বলছে যে এই যে আমি শেয়ার করছি, চার্জটাকে যখন শেয়ার করছি মানে কানেক্ট করে দেওয়ার ফলে, তখন এদের এনার্জিটা লস হচ্ছে, এনার্জিটা কমে যাচ্ছে। তো ওই যে এনার্জি লস হচ্ছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এক সেকেন্ড, এটা কি হবে, লস অফ
এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জ, এই চার্জ শেয়ারের ফলে যে এনার্জিটা লস হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো আগেই বলেছি যে আমাদের যদি দুটো কন্ডাক্টর থাকে যার পোটেনশিয়াল একটার হচ্ছে V1, ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, অপরটা V2 এবং C2, সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে আবার আমি ছবিটা আঁকছি না, এটা হচ্ছে A, তার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, পোটেনশিয়াল V1, চার্জ হচ্ছে C1 V1। এটা যদি B হয়, C2 V2, চার্জ হচ্ছে C2 ইন্টু V2। তো কি হবে, ইনিশিয়াল এনার্জি অফ কন্ডাক্টর কত হবে? প্রথমটার জন্য হাফ C1 V1 স্কোয়ার, দ্বিতীয়টার জন্য কি হবে হাফ C2 V2 স্কোয়ার। এবার কি করছি, মানে এই পরিমাণ এনার্জি আমার প্রথমে ছিল দুটোর মধ্যে, একটার মধ্যে হাফ C1 V1 স্কোয়ার, একটার মধ্যে হাফ C2 V2 স্কোয়ার, দুটো যোগ করে দিলাম যে টোটাল আমার কাছে এই পরিমাণ এনার্জি আছে। এবার বলছে কি লস হবে, মানে কি এদের মধ্যে যখন আমি এই কানেক্ট করছি না, কানেক্ট করলেই এদের টোটাল এনার্জি, মানে এই যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা কমে যাবে। দেখা গেল আগে 10 জুল এনার্জি ছিল, দেখা গেল এরপরে দেখা গেল 6 জুল বা 7 জুল রয়েছে, মানে কি এনার্জিটা কমে যাচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। এদের দুটোকে কানেক্ট করলে আমাদের যে সাধারণ বিভবটা দাঁড়ায় সেটা কত দাঁড়ায়, ভি ইকুয়াল টু কত দাঁড়ায়, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা তো আমরা দেখলাম, আগেরটাতেই দেখলাম যে এটা আমাদের দাঁড়ায়। এবং ক্যাপাসিটিটা কত দাঁড়ায়, ক্যাপাসিটার হয়ে যায় C1 প্লাস C2। তাহলে কত হবে, নিউ এনার্জি কত হবে, হাফ C V স্কোয়ার, C এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই C1 প্লাস C2, আর V এর জায়গায় বসাই V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 তার স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে যদি লিখি, হাফ একটা একটা কেটে যায়, উপরে পড়ে থাকে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস 2C1 C2 V1 V2 প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাচ্ছি, আর নিচে C1 প্লাস C2, কারণ একটা C1 C2 কেটে যাবে। এবার আমাকে লস অফ এনার্জি বের করতে বলেছে, তা লিখবো লস অফ এনার্জি। এবার লস অফ এনার্জির জন্য আমরা কি করব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো না ইনিশিয়াল মাইনাস ফাইনাল করবো, এটা মাথায় রাখতে হবে। মানে আমার এটা হচ্ছে ফাইনাল এনার্জি, এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি, তো কার থেকে কাকে বাদ দেবো? যদিও আমরা সব ক্ষেত্রে করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাদ দিই, কিন্তু এখানে যেহেতু আমাকে বলেছে লস অফ এনার্জি, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি হবে, নেগেটিভে আসা উচিত, তাই না? মানে আমি যেমন বললাম যে প্রথমে যদি আমার এনার্জি থাকে 10 জুল আর পরে যদি হয়ে যায় 7 জুল, তাহলে 7 মাইনাস 10 করলে তো -3 আসবে না। কিন্তু আমরা মাইনাসে নেব না বলে আমরা কি করলাম, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করলাম, মানে 10 মাইনাস 7 করলাম, বলবো 3 জুল। এবার স্টেটমেন্টটা কী হবে, লাস্টের দিকে খেয়াল রাখতে হবে, যদি আমি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করি এবং আমার অ্যান্সারটা যদি পজিটিভ বেরায়, তার মানে ইনিশিয়ালটা বেশি ছিল, তার জন্যই পজিটিভ এসছে। তাহলে আমরা পজিটিভ বের করার জন্য দেখি কি করা যেতে পারে। লস অফ এনার্জির জন্য কী করতে হবে, ফার্স্টে ইনিশিয়ালটা বসাই, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 V1 স্কোয়ার প্লাস 2C1 C2 V1 V2 প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার বাই C1 প্লাস C2। এবার লসও করে দিই, করলে হয় C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার, আর এটা সব কটায় মাইনাস হয়ে যাবে, মাইনাস C1 স্কোয়ার V1 স্কোয়ার মাইনাস 2 C1 C2 V1 V2 মাইনাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। এই C1 এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা কেটে যাবে, আর উপরে যা বেঁচে থাকবে সব কটাতেই C1 C2 আছে, তা কমন নিয়ে নিই, হাফ C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, পড়ে রয়েছে কি V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 প্লাস V2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস V2 স্কোয়ার পড়ে রয়েছে। এবার এটাকে উপরে লিখি, তো এটাকে কি লেখা যায় যে হাফ
C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এর ভালো করে দেখা যায় এটাকে ডেল ই দিলাম যেহেতু চেঞ্জ অফ এনার্জি, এটাকে চেঞ্জ অফ এনার্জি দিলাম। এবার কি আছে, এবার বলছে যে C1 আর C2 কি হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, V1 মাইনাস V2 অবশ্যই নেগেটিভ আসতে পারে, কারণ V1 হয়তো ছোট হতে পারে, V2 হয়তো বড় হতে পারে, কিন্তু এটা কি স্কোয়ার কোয়ান্টিটি, এও সবসময় পজিটিভ কোয়ান্টিটি হবে, কারণ স্কোয়ার তো মাইনাস হলেও স্কোয়ারে পজিটিভ দেয়, সুতরাং ডেল ই কি হবে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি হবে। যেহেতু ডেল ই মানে চেঞ্জ অফ এনার্জিটা পজিটিভ আসছে, তার জন্য আমি কি বলতে পারি যে এনার্জি লস হচ্ছে, কারণ কি আমি প্রাথমিক থেকে অন্তিমটা বাদ দিয়েছিলাম, ইনিশিয়াল থেকে ফাইনাল বাদ দিয়ে যদি আমি পজিটিভ পাই তাহলে আমার এনার্জি লস হচ্ছে।